শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মানিকবাবু যে কি ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন এবং যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, আজ সেই ঘটনাটা আমি আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, এই ঘটনাটা আপনাদের ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে, আর এটা একটা সত্যি ভয়ের ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আপনারা অনেকেই অনেক ঘটনা আমাদের কাছে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠিয়ে একটু ওয়েট করবেন, যদি আপনার ঘটনা প্রচারযোগ্য হয় নিশ্চয়ই এই চ্যানেলে প্রচার করা হবে। আর একটা কথা বলি, যদি সম্ভব হয় আপনাদের ঘটনার সাথে যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো কিন্তু ছোট থেকে বড় সবার শোনার মতো, তাই এমন কোনো ঘটনা পাঠাবেন না যে ঘটনাগুলো সবার শোনার মতো নয়। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। তবে একটা রিকোয়েস্ট, সেটা হলো প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ আমাদের এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলা হয়। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা হাওড়া থেকে মানিকবাবু লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটা ওনার জীবনের ঘটে যাওয়া একটা অত্যন্ত ভয়ঙ্কর দিনের ঘটনা। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। মানিকবাবুরা এক সময়, মানে এখন যেখানে থাকেন সেখান থেকে, মানে হাওড়াতেই থাকতেন, কিন্তু একটু হাওড়া, মানে মেন হাওড়ার যে শহর সেখান থেকে অনেকটাই ভিতরে থাকতেন। আর আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা কিন্তু আজ থেকে 20 বছর আগেকার একটা ঘটনা। এবং ওনারা যেখানে আগে থাকতেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই গ্রাম ছিল না, কিন্তু একদম এখনকার যেরকম হাওড়া সিটি সেরকমও কিন্তু জায়গাটা ছিল না, একটু মফস্বল টাইপের এরিয়া ছিল। সব কিছুই ছিল, কিন্তু একটু ফাঁকা ফাঁকা বাড়িঘর, একটু মাঠঘাট ছিল, এইরকম জায়গা। আপনারা যারা হাওড়া থেকে শুনছেন আপনারা জানেন যে হাওড়ার অনেক ভিতরের ভিতরের অনেক জায়গা রয়েছে, ইভেন অনেক গ্রামও আছে যেখানে এরকম কিন্তু পরিবেশ, এবং আজ থেকে 20 বছর আগে এরকম পরিবেশ তো ছিলই। তো উনি জায়গাটার এক্স্যাক্ট নামটা বলতে বারণ করেছেন, যেহেতু এটা একটা মানুষের পারিবারিক ঘটনা, তো আমি শুধুমাত্র জায়গাটার নামটা সেই জন্য বলছি না। এবার ওনারা ওখানে থাকতেন, তো তখন মানিকবাবুর বয়সও কম। এবার ওনাদের পাড়াতেই আর কি একটা ফ্যামিলি ছিল, তো সেই ফ্যামিলিটা ভালো, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, ভালো করে ওদের আর কি সংসার ভালো মতোই চলে যায়। তো সেইখানে একজন, মানে একটা ফ্যামিলির আর কি, ওই ফ্যামিলির তো একজন দাদু আর কি ছিলেন। তো সেই দাদুটা হঠাৎ মারা যায়, বয়স হয়েছিল। এবার ওই ফ্যামিলিটার সাথে সবারই টুকটাক কথা হতো, খুব যে হৃদ্যতার সম্পর্ক সবার সাথে সবার ছিল তা কিন্তু নয়, আবার কোনো বিরোধও ছিল না। তো রাস্তাঘাটে ওই ফ্যামিলির যদি কেউ বেরোতো টুকটাক কথা হতো, এবং খুবই ভালো আর কি একটা টার্ম ছিল, কিন্তু একদম খুব যে বিশাল সম্পর্ক সবার সাথেই খুব পাড়ায় গলায় গলায় ভাব ওরকম কিন্তু কিছু নয়। এবার ওদের ওই যে বাড়িটা ছিল সেই বাড়িটা থেকে একটু দূরে গিয়ে একটা ক্লাব ছিল। এবার সেই ক্লাবের আন্ডারে একটা বিশাল মাঠ ছিল, বিশাল মাঠ। এবার ওই মাঠে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হতো, অনেক সময় যাত্রাপালা বসতো। আপনারা হয়তো যারা হাওড়ার দিক থেকে শুনতে তারা হয়তো আপনারা গেসও করতে পারবেন আমি কোন জায়গাটার কথা বলছি। এবার যেটা হলো যে ওই দাদুটা মারা গেল, এবং ওই দাদুটা অনেক বয়সে কিন্তু মারা যায়। এবার দাদুটাই ছিলেন ওই ফ্যামিলির একদম হেড, মানে মারা যাওয়ার 1-1.5 মাস আগ অবধিও উনি বাড়িতে সবাইকে কে কোথায় কি কাজ করবে না করবে সব কিছু বলতো।
এবং উনি পরিবারটাকে একদম মানে খুব শক্তভাবে ধরে রেখেছিলেন। এবার ওনার 2 ছেলে 2 মেয়ে, এবার 2 ছেলে 2 মেয়ে সবাই কিন্তু ওই বাড়িতেই থাকতো, মানে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারপরেও তারা ওই বাড়িতেই থাকতো। যাই হোক, এবার ঘটনা হচ্ছে যে কেউ যদি মারা যায় বাড়িতে, তার একটা বয়স্ক লোক মারা গেছে, তো তা অবশ্যই তার পারলৌকিক কাজকর্ম হবে, এটা খুব স্বাভাবিক। এবার ওরা কি করেছে, ওই ফ্যামিলির যারা ছিল তারা ওই পাড়ার প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ করেছে এবং প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সদস্যকেই যেতে বলেছে। এবং শুধু ওদের ওই পাড়া বলে নয়, আশেপাশের যে 2-3টে পাড়া রয়েছে, প্লাস ছোট ছোট যে ক্লাবগুলো রয়েছে, ছোট বড় সব ক্লাবের লোকজন থেকে শুরু করে মানে প্রচুর লোককে নিমন্ত্রণ করেছে। এবার পাড়ার মধ্যে বিয়ে বলুন বা এই ধরনের অনুষ্ঠান বলুন সব সময়ই হয়ে থাকে, যে কোনো পাড়াতেই তো হয়। কিন্তু সবাই একটা জিনিস ভেবে অবাক হয়ে গেল যে এরা এত লোককে কি করে নিমন্ত্রণ করছে, আর মানে খুব স্বল্প পরিচিত হলেও তাকে ওরা নিমন্ত্রণ করছে এবং পুরো পরিবার সমেত। এবার দেখুন, আগেকার দিনে যারা একটু ওয়েলদি ফ্যামিলি থাকতো তারা এরকম কিন্তু হতো, বিশেষত গ্রামের দিকে, মানে একটা হয়তো কোনো জমিদার বাড়িতে বা এরকম পয়সাওয়ালা কোনো অভিজাত বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে পুরো গ্রামকে নিমন্ত্রণ করলো, পুরো গ্রামের একেবারে অরন্ধন চললো 2 দিন ব্যাপী। এরকম ঘটনা আগে ঘটতো, কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর ওরা ভালো মানে উচ্চ মধ্যবিত্ত পরিবার ছিল, ঠিক আছে, কিন্তু ব্যবসায়ী পরিবার যে প্রচুর লোকের সাথে চেনা পরিচিত আছে তা নয়। কিন্তু অদ্ভুত রকমভাবে যেটা হলো, ওরা প্রচুর লোককে নিমন্ত্রণ করে। এবং ওই যে আমি আপনাদেরকে বললাম যে ওদের বাড়ি থেকে গিয়ে কিছুটা দূরে গিয়ে একটা ক্লাব ছিল এবং ক্লাবের আন্ডারে একটা বিশাল মাঠ ছিল, তো সেই মাঠে আর কি, যে মাঠে যাত্রাপালা হতো এরকম, তো পাড়ার লোকেরা দেখছে যে পুরো মানে মাঠটাকে ঘিরে বিশাল প্যান্ডেল হচ্ছে, মানে ওরকম বড় প্যান্ডেল বিয়ে বাড়িতেও হয় না, এত বড় প্যান্ডেল। আর ওই পাড়াতেই এই মানিকবাবু, যিনি আজকের এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন, তিনি কিন্তু ওই পাড়াতেই থাকতেন। এবং ওনাদের যে 2 ছেলে ছিল, সেই ছেলেরা তখন মানিকবাবুর থেকে বয়স অনেকটাই বড়, মানে টুকটাক কথা হতো। আর ওই ক্লাবে মানিকবাবুর যাতায়াত ছিল, তো কখনো কখনো আর কি টুকটাক কথাবার্তা হতো, ওনারা পুজো আর্চায় চাঁদা ঠাদা দিতেন, এরকমই আর কি, খুবই মানে ক্যাজুয়াল আর কি একটা ব্যাপার ছিল। এবার পাড়াতে না সবাই একটু অবাক হয়ে যায় যে এত বড় করে মানে বিয়েও, মানে পাড়ার যারা খুব বড় লোক, সেই সময় যারা বড় লোক ছিল তারাও এত বড় করে অ্যারেঞ্জমেন্ট করেন। এবার এরা শ্রাদ্ধের ক্ষেত্রে যা করেছে, একদম ধবধবে সাদা কাপড় দিয়ে পুরো মাঠটাকে ঘিরে বিশাল প্যান্ডেল হচ্ছে, এবং মানে পাড়ার মধ্যে না একটা মানে একটা ব্যাপার হয়ে গেল যে সবাই এটা নিয়ে কথা বলছে। এবং ওরা শুনতে পেল কানাঘুষোয় যে খাবার দাবারের বিশাল আয়োজন করা হয়েছে। এবং ওই ভদ্রলোক মানে ওই বাড়ির ওই দাদুর যে ছেলে, তারা সবাইকে বলছে আপনারা কিন্তু সকলে আসবেন, একদম খাবার দাবারে খুব ভালো বন্দোবস্ত করা হবে, এবং আপনাদের কিন্তু রান্নাবাড়ি কিছু করবেন না বাড়িতে, যদি কিছু বরং আমাদের খাবার দাবার, আমরা কিছু তো নষ্ট করতে চাই না, পাড়ার লোকজন যারা থাকবে সবার মধ্যে আমরা সেই খাবার দাবার বিলিয়ে দেবো, চাই না কিছু নষ্ট হোক। এবার না সবাই অবাক হয়ে গেছে, মানে এটা উৎসব টাইপের একটা হয়ে গেছে, আর মাঠটা বিশাল বড়। এবার ওরা ভাবছে যে কত লোক নিমন্ত্রণ করেছে। তো যাই হোক, সেটা নিয়েও কানাঘুষ হয়ে শোনা গেল, হয়তো কেউ হয়তো ওই দাদুর ছেলেকে, কোনো ছেলেকে হয়তো জিজ্ঞেস করেছে যে আপনারা কত লোক নিমন্ত্রণ করেছে, তো শুনতে পেল প্রায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত, পাড়া প্রতিবেশী সব মিলিয়ে 1000 লোক তো হয়েইছে, 1000 লোকেরও বেশি আর কি, 1000 ছাড়িয়ে গেছে। এবার সবাই ভাবছে যে বাবা এইরকম খাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট করছে, আর 1000 লোক তখনকার সময় এটা বিশাল। মানে এখন হয়তো অনেকের চেনা পরিচিত বা কোনো ব্যবসায়ী পরিবার থাকলে বা কোনো যারা ধরুন নেতা গোত্রীয় তাদেরও অনেক চেনা পরিচিত থাকে, সেখানে হতে পারে, কিন্তু একটা সাধারণ পরিবারে 1000-এর উপরে লোক শ্রাদ্ধে নিমন্ত্রিত, এইটা নিয়ে পাড়ায় আর কি খুব আলোচনা হতো, মানে ওই কদিন আর কি। এবার আস্তে আস্তে দিন এগিয়ে আসছে, তো সবাই দেখছে যে বিশাল প্যান্ডেল হচ্ছে, বিশাল খাওয়া দাওয়া, মানে আগের দিন আর কি ড্রাম ড্রাম তেল ঢুকছে, সবজি ঢুকছে, রাত থেকে আর কি রান্না বাড়ি যারা করবে তাদের লোকজন সব চলে এসেছে, তো মানে বিশাল ব্যাপার। ইভেন ওই যে ফ্যামিলিটা ছিল, সেই ফ্যামিলির বাড়ির মানে বাড়িটা বেশ বড় ছিল, আর বাড়ির সামনে একটা ছোট, বেশ মানে ছোট বলতেও প্রায় 2 কাঠার একটা বাগান মতো ছিল, তো সেখানেও প্যান্ডেল ট্যান্ডেল করেছে, মানে বিশাল ব্যাপার আর কি।
এবার শ্রাদ্ধের দিনও এমনি যেদিন আর কি শ্রাদ্ধ থাকে সেদিনও প্রচুর আর কি কাজকর্ম চলছে, লোকজন আসছে যাচ্ছে, মানে বোঝা ভার যে ওটা অ্যাকচুয়ালি শ্রাদ্ধ হচ্ছে না, কোনো অনুষ্ঠান চলছে। অবশ্যই শ্রাদ্ধকেও শ্রাদ্ধানুষ্ঠানই বলা হয়, মানে একটা রমরমে ব্যাপার, ঠিক আছে। এবার মানিকবাবু এবং ওনার ফ্যামিলির লোকেরা সবাই ভাবছে যে হ্যাঁ যাবো তো অবশ্যই, কিন্তু ভাবছে যে এত টাকা কি করে খরচা করছি। তো ভেবেছে যে হয়তো হতে পারে, হয়তো ওই দাদুর হয়তো শখ ছিল, ইচ্ছে ছিল যে এরকম করেই ওনার পারলৌকিক কাজকর্ম প্রচুর লোকজনকে নিমন্ত্রণ করা, হয়তো সেই জন্য করছে। এবারে সকাল থেকে আর কি যেদিন আর কি ওনাদের সব পাড়া প্রতিবেশী সব নিমন্ত্রণ, পুরো মানে 2-3টে পাড়া জুড়ে সেদিন কারোর বাড়িতে রান্না হয়নি, ঠিক আছে। মানে দোকান পাশার যা ছিল সব মানে দুপুরবেলা বন্ধ করে দিয়েছে, মানে একটা অন্যরকম ব্যাপার আর কি। মানে একটা ঘরও বাদ যায়নি পাড়ার মধ্যে এবং আশেপাশে 3টে পাড়ায় যে যাদের ওই বাড়িতে সেদিন নিমন্ত্রণ ছিল না। তো ব্যাপারটা বুঝতেই পারছেন। এবারে কি হলো, এবারে সকাল থেকে মানিকবাবু পাড়ার সবাই আর কি দেখছে মানে প্রচুর প্রচুর মাছ আসছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, 4 রকমের মাছই ঢুকছে। তারপরে সকাল থেকে মানে যেহেতু মানিকবাবুর বাড়িটা ছিল ওই ক্লাবের একদম কাছে, ফলে ওনার বাড়ির রান্নাঘরের জানলা থেকে, যেখানটায় আর কি ওটা রান্নার ব্যবস্থা করেছিল, মানে মাঠের আর কি কিছুটা জায়গা নিয়ে, সেটা দেখা যাচ্ছে। এবার ওই জিনিস দেখে না সবাই অবাক হয়ে যাচ্ছে, মানে পেটি পেটি মাছ ঢুকছে। পেটি পেটি মাছ ঢুকছে, তারপরে তোপসে মাছ ভাজা হচ্ছে খাওয়ানো হবে বলে, ইলিশ মাছ ঢুকেছে, মানে অত অ্যারেঞ্জমেন্ট দেখে না পাড়ার সবাই অবাক হয়ে গেছে। এবার এটা অনেকে কানাঘুষো শুনেছে, কেউ কেউ আবার একটু কিউরিয়াসিটি বশত দেখতে যাচ্ছে, দেখছে এলাহি আয়োজন, মানে বিয়ে বাড়ি ফেল ওর কাছে, এমন আয়োজন করা হয়েছে। এবং যা ওদের রান্না বান্না তোড়জোড়, তাতে অ্যাটলিস্ট 1200 লোক পেট ভরে খেতে পারে, মানে সেরকম আর কি ওরা অ্যারেঞ্জমেন্ট করছে। তো এই সমস্ত দেখে ঠেকে তো খুব এক্সাইটেড হয়ে গেছে মানিকবাবু, আর ওনার তখন বয়স কম, উনি খেতেও খুব ভালোবাসতেন। তো উনি কী করেছেন, বাড়ির সবাই দুপুরবেলা যাবে, উনি কী করেছে 1-1.5 ঘন্টা আগেই বাড়ি থেকে বেরিয়ে যেখানে ওই রান্না বান্না হচ্ছে সেখানে গিয়ে উনি উপস্থিত হয়েছে। এবার উনি দেখছে যে মানে প্রচুর প্রচুর রান্না হচ্ছে, কোনো হিসেব নেই, কিছু নেই, মানে প্রচুর আর কি রান্না বাড়ি। এবার এই সমস্ত এত মাছ এত মানে ভালো ভালো করে রান্না হচ্ছে, তার মানে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, লোকজন আসতে শুরু করেছে। এটা তো রান্নার দিকটা গেল। এবার যেখানটা আর কি মানে গেস্টদেরকে খাওয়ানোর জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, সেখানে দেখতে ঢালাও বেঞ্চ পাতা হয়েছে। আগেকার দিনে দেখবেন বেঞ্চটা কিন্তু খুব ইউজ হতো, এখন হয় না। তো ঢালাও বেঞ্চ পাতা হয়েছে, মানে মানুষজনকে খাওয়ানোর একেবারে সুবন্দোবস্ত। এবার পাড়ার সমস্ত লোকজন আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে, ব্যাচ শুরু হয়ে গেছে। এবার উনি কী করেছিল, মানিকবাবুর ক্ষেত্রে যেটা হয়েছিল যে উনি অনেকক্ষণ আগে থেকেই ছিল, তো ওনাকে মানে বাড়ির যারা ছেলেরা ছিল, যেহেতু বাড়ি থেকে ওনাদের বাড়ি থেকে এই খাবারের যে ব্যবস্থাটা সেই জায়গাটা একটু দূরে, মানে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, তো অনেক মানিকবাবুকে বলছে একটু আপনি দেখুন খাওয়া দাওয়ার দিকটা ঠিকঠাক হচ্ছে কি না, পাড়ার লোক হিসেবে আর কি জাস্ট বলেছে। তো উনি বলছেন হ্যাঁ হ্যাঁ আপনার কোনো চিন্তা নেই, আপনারা যান, আপনাদের লোকজন আসছে। এবারে দুপুর হতেই তো প্রচুর লোকজন আসা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানুষজন আসছেন। এবার মানিকবাবু এবং ওনার আরও 2-1 জন বন্ধু বান্ধব, তো তারা সবই ওই পাড়াতেই থাকে। তো তারা এবার ওই যেখানে খাওয়ানো হচ্ছে সেইখানে একটু তদারকি করছে। যে বাড়ির আর কি দাদুটা শ্রাদ্ধ হচ্ছে, তার ছেলেরা বলেছে যে মানে যেহেতু ওদের বাড়ি থেকে একটু ডিস্টেন্স রয়েছে 1-1.5 মিনিটে, তো সেই জন্য ওদেরকে মাঝে মধ্যে বাড়িতে যেতে হচ্ছে, মাঝে মধ্যে এখানে আসতে হচ্ছে। তো এরা পাড়ার লোক হিসেবে একটু দেখছে। এবার তখন মোটামুটি ওই 3টে-3:30 বেজে গেছে, প্রচুর লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হঠাৎ করেই মানিকবাবু খেয়াল করছে কিছু একটা আর কি, যারা রান্নাবাড়ি করছে তারা হয়তো কিছু একটা বলতে চাইছে। তো হঠাৎ করেই মানিকবাবু খেয়াল করেন যে যে বাড়ির দাদুটা শ্রাদ্ধ, তার ছেলেরা হঠাৎ করেই মানে ওই যেখানে আর কি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা চলছে সেখানে নেই, তারাই কিন্তু কেউ না কেউ প্রেজেন্ট ছিল। হঠাৎ করে দেখছে বাড়ির কেউ নেই। তো যাই হোক, তো তারপরে ভেবেছে হয়তো বাড়িতে কোনো কাজ আছে বা কোনো গেস্ট এসেছে, তাকে হয়তো বাড়িতে এন্টারটেন করছে। এবার ইন দ্য মিন টাইম ও মানিকবাবু আরও যে 2-3 জন ছিল তারাও খেয়ে নিয়েছে। এবার সময়টা তখন 4:30 হবে, তখনও প্রায় 100 লোকের খাওয়া বাকি।
মানে আশেপাশের কিছু লোকজন হয়তো দেরিতে এসছে বা কোনো পরিচিত ব্যক্তি তারাও হয়তো দেরিতে এসছে, তো তাদের খাওয়া দাওয়া চলছে। এবার মানিকবাবুকে অনেক সময় রান্নার লোকেরা এসে একটা জিনিস বলছে, জিজ্ঞেস করছে, তো উনি নিজের মতো করে হ্যান্ডেল করছে। এই সময় হঠাৎই একটা কানাঘুষো খবর এলো, যেখানে আর কি রান্নাবাড়ি হচ্ছিল, খাওয়া দাওয়া চলছিল, সেখানে একটা কানাঘুষো হয়ে খবর এলো যে যে বাড়ির আর কি ভদ্রলোকের শ্রাদ্ধ হচ্ছে দাদুটার, তো সেই বাড়িতে নাকি প্রচণ্ড রকমভাবে ভূতের তাণ্ডব শুরু হয়েছে। এবার এই কথাটা যখন মানিকবাবু শুনতে পায়, আশেপাশে আরও দু চারজন ছিল, তারাও যখন শুনলো, ওরা না মানে ভেবেছে যে এটা আবার কি কথা, এটা হয়তো কেউ মানে একটা চাউর করে দিয়েছে এরকম একটা কথা, যে ভূতের উপদ্রব আবার কি করে হবে। এবার ভূতের উপদ্রব হয়েছে এটা শুনে তো মানিকবাবু ভাবছে এটা আবার কীরকম, এটা আবার এরকম আবার হয় নাকি। এবার তখনও 100 লোক মতো খাওয়ার বাকি রয়েছে, খাবে। এবার যাই হোক, তো ওখানটা ছেড়ে ফট করে আসতেও পারছেন, কিন্তু মানিকবাবু না মনে মনে আর উনি চিন্তা করছেন যে ব্যাপারটা কি একটু দেখতে হয়, এভাবে হঠাৎ করে কি কেউ মানে বাড়িতে কি ভূতের তাণ্ডব কী করে হবে। আবার একটা বিষয় উনি ভাবছে যে বেশ ঘন্টা দেড়েক ধরে বাড়ির কোনো লোককে দেখা যাচ্ছে না, আত্মীয় স্বজন যারা হয়তো একটু দূর দূর থেকে আসছে তারাও অনেকে খোঁজ করছে, কেউ হয়তো বাড়িতে যাচ্ছে। এবার এই করে ভাবছে যে ঠিক আছে আর বেশি লোক নেই, এরপরে যেহেতু বিশাল বড় জায়গা, লাস্ট একটাই ব্যাচ বসবে, যারা যারা খাওয়ার বাকি আছে তারা খেতে বসে যাবে, এবার পুরো ব্যাচটা শেষ হয়ে যাবে। এবার তার সাথে সাথে যারা রান্নাবাড়ি করছিল তারা যা যা রান্না বাঁচলো সেগুলোকে সব সর্ট করছে। এবার তো বাড়িতে নিয়ে যেতে হবে, প্রচুর খাবার বেঁচেছে। মানে লোকও যেমন হয়েছিল তেমনি অ্যারেঞ্জমেন্টও বিশাল হয়েছিল। এবার ওরকম ভালো ভালো মাছ, ওরকম তরকারি, তারপরে মিষ্টি, এবার ভাবছে যে এগুলোকে তো বাড়িতে নিয়ে যেতে হবে, যাদের বাড়ির আর কি অনুষ্ঠান। এর মধ্যে আবার একটা খবর এলো, পাড়ারই কোনো একজন খবর এলো, বলছে ওদের বাড়িতে নাকি এমন ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে, এমন ভৌতিক উপদ্রব শুরু হয়েছে যে আত্মীয় স্বজন যারা ছিল তারাও সব বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। মানে ওই বাড়িতে আর কেউ যায়নি, যারা হয়তো 2-4টে আত্মীয় স্বজন বাড়িতে এসেছিল তারাও ওখান থেকে বেরিয়ে গেছে। পাড়ার লোকজন কাউকে বলছে আসবেন না, মানে ওরা কিছু নিজেরা আর কি, বাড়ির লোকজন কেউ কিছু বলছে না, বাইরে থেকে 2-1জন বলছে বাড়িতে ঢোকার দরকার নেই। তো এই খবরটা যখন মানিকবাবু বুঝতে পারলো, তুই তখন ভাবছে যে না এটা তো কেমন ব্যাপার, এরকম আবার ঘটনা ঘটে নাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর খাবার দাবার বেঁচে গেছে, এবার সেই খাবারগুলো তো দিতে যেতে হবে। আর ওই বাড়ির কজন মানে কোনো মেম্বার, মানে ছেলে রয়েছে, ওই দাদুটার ছেলে মেয়ে কেউ এখানে নেই, তাদের ছেলে মেয়ে কেউই নেই, তো দিতে যেতে হবে। এগুলোকে তার এখানে রাখা যাবে, কারণ রান্না যারা করতে এসছে তাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার তারা সব বাড়ি চলে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে ওখানে লাইটেরও সেরকম ব্যবস্থা নেই, তো সন্ধে হওয়ার আগে সমস্ত জিনিসপত্র ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, যেহেতু দিনের অনুষ্ঠান, মানে লাইটের সেরকম ব্যবস্থা হয়নি। তো মানিকবাবুকে অনেকে বললো যে যাওয়ার দরকার নেই, যা জিনিস আছে এখানেই ঢুকে রেখে দাও, বা পাড়ার লোকেদের ঘর ঠরে রেখে দিতে হবে। ওরা বলছে যে কারোর আসার দরকার নেই, ভিতর থেকে আর কি লোকজন দিয়ে খবর পাঠিয়েছে। এবার মানিকবাবু ভাবলো এটা আবার কেমন কথা, ওদের কি বাঁচলো না বাঁচলো, তারপরে ওদের যারা রান্নাবাড়ি করছিল তাদের কিছু কথা ছিল, তো সেই কথাগুলো ওটাকে বলে দিতে হবে, গুরুত্বপূর্ণ কথা। তো এবারে যেটা ব্যাপার হলো, মানিকবাবু না তখন অল্প বয়স, প্রচণ্ড অনুসন্ধিৎসু সুমন, তো উনি ভাবলেন যে এই ভূতের ব্যাপারটাকে একবার তো দেখতে হবে। এবার উনি তখন কিছু জিনিসপত্র নিয়ে ওদের বাড়িতে গেছে। এবার বাড়িতে গিয়ে দেখছে যে বাড়িটা পুরো থমথমে করছে, মানে সকাল থেকে যে বাড়িতে প্রচুর লোকজনের আসা যাওয়া ছিল, এত বড় একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান মানে কিছু দূরে হলো, মানে সামনে যেহেতু মানে শ্রাদ্ধের কাজকর্ম হয়েছিল, তো বুঝতেই পারছেন সেখানে একটা ছোটোখাটো প্যান্ডেলও হয়েছে, কিন্তু পুরো বাড়িটা পুরো থমথমে হয়ে আছে, সামনে কেউ নেই। এবং ওই বাড়ির মানে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তারাও কীরকম একটা মানে ভয় ভয় চোখ নিয়ে সবাই গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে যে কী হচ্ছে রে বাবা। তো মানিকবাবুকে দেখে পাড়ার বাকি লোকেরা বলে যে এই তুমি যেও না ভিতরে, ওদের ঘরের ভিতরে যেও না, ওদের মানে কী সব আওয়াজ হচ্ছিল একটু আগে বন্ধ হলো, কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো মানিকবাবু বলতে দূর ছাড়ো তো, এরকম আর ভূত টুত আবার হয় নাকি, এখনকার দিনে তোমরা এসব কী বলছো। তো বলে উনি ভিতরে ঢুকে গেছে। এইবার মানিকবাবু যে এক্সপিরিয়েন্সটা করেছিলেন সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এরপর থেকে শুরু। আচ্ছা, সময়টা ছিল এপ্রিল মাসের একদম শুরুর দিককার সময়, তো বুঝতেই পারছেন এপ্রিল মাসের শুরুর দিকে যথেষ্ট গরম পড়েই যায়, ভালোই গরম থাকে। এবার সেদিন কিন্তু বৃষ্টি কিচ্ছু হয়নি।
যেই মুহূর্তে মানিকবাবু ওদের গেটটা খুলে ঘরের ভিতরে 2 পা হেঁটেছে, মানে জাস্ট ওদের বাড়িটার সামনে একটা মানে প্যান্ডেল হয়েছে, তো ওইখান দিয়ে জাস্ট ঢুকে 2 পা হাঁটার পর থেকেই পুরো বাড়িতে মনে হচ্ছে মানে বাইরের থেকে ওই বাড়ির ভিতরে টেম্পারেচারের ডিফারেন্স প্রায় 10 ডিগ্রি হবে, রীতিমতো ঠান্ডা। এবার এত ঠান্ডা তো মানিকবাবু প্রথমে একটুখানি ঘাবড়ে গেছে, যে দেখছে কোথাও এখানে তো কোথাও এসি ঠেসি কিচ্ছু নেই, ফাঁকা, এমনি একটা দুটো ফ্যান লাগানো আছে, কিন্তু এসি নেই, এত ঠান্ডা কেন? তো তারপরে ভাবলো যে হয়তো এটা হতে পারে, তখন প্রায় সন্ধে সন্ধে হচ্ছে, মানে পুরো অন্ধকার হয়নি, ভেবেছে হয়তো যেহেতু সামনেটা প্যান্ডেল করা, তো সেই জন্য হয়তো রোদ টোদ পড়েনি, তার জন্য ঠান্ডা লাগছে। কিন্তু আমার মনে মনে ভাবছি যে যতই রোদ না পড়ুক, এতটা ঠান্ডা, এতটা টেম্পারেচারের ডিফারেন্স হওয়ার তো কথা নয়। এবার উনি তাও মানে বিভিন্ন রকমের চিন্তাভাবনা করে উনি ভিতরে ঢুকেছে। তো ভিতরে ঢুকতেই ওনার যে ছেলে ছিল, তাই সেই ছেলেদের মধ্যে একজনের বউ বেরিয়ে এসে বলছে যে এই মানিক, তুমি ভিতরে যেও না, কিন্তু ভিতরে যেও না, তোমার কি বলবে তুমি বলো। তখন বলছে এই কথা ওরা বলেছে যারা রান্না করছিল, আর বলছে এই খাবার আছে, আরও ওখানে খাবার আছে আমার বাড়ির সামনে, মানে মানিকবাবুর বাড়ির সামনে ভ্যানে করে দাঁড় করিয়ে রেখেছে খাবারগুলো ঢেকে ঢেকে, যে এদের ঘরে কোথায় কি রাখবে। তো তখন মানে ওনার স্ত্রী বলছে যে আমাদের বাড়ির এখন অবস্থা খুব খারাপ, এখন এ সমস্ত রান্নাবাড়ি তো কিছু ঘরে রাখা যাবে না, যদি তোমাদের যে কজন তোমরা খাবার দাবার নেবে তোমরা ওখান থেকে নিয়ে নাও, আমাদের তো খাওয়া দাওয়ার আর মন নেই, শুধু বাচ্চাগুলোর জন্য কিছু খাবার লাগবে, তো তোমরা একটা টিফিন কৌটো করে 4-5 জনের মতো খাবার আমাদের ঘরে দিয়ে যাও, তাহলেই হবে। এবার মানিকবাবু বলছে যে মানে ওনারও সকাল থেকে উনি মানে মানিকবাবু আরও অনেক লোকজন তারা প্রথম থেকে ছিল এই কাজটা দেখাশুনো করছে, এবার তাদের না একটু খারাপ লাগে যে ওদের বাড়িতে একটা এরকম কিছু একটা ঘটেছে, সেটা আবার ডাইরেক্ট তো জিজ্ঞেস করা যায় না যে শুনলাম ভূতের উপদ্রব হচ্ছে। তো মানিকবাবু বলছে কী হয়েছে? তখন বলছে সে এখন আর বলা যাবে না, সে অনেক কিছু, জানি না আমরা কী করে উদ্ধার পাবো। তো তখন বললো যে তুমি বরং এখানে আর বেশিক্ষণ থেকো না, তুমি যেটা বললাম, উনি ঘর থেকে 2-3টে টিফিন কৌটো দেয়, দিয়ে বলছে একটুখানি খাবার দিয়ে দিতে। তো মানিকবাবু সঙ্গে সঙ্গে ওটা নিয়ে এসে ওনাদের আর কি যতটুকু যা খাবার 5-6 জনের জন্য ভালো করে বেশি বেশি করে দিয়ে দেয়। এবং তারপরে পাড়ার লোকজন তো ওই ভূতের কথা শুনে কেউ বলছে আমরা আর ওই বাড়ির খাবার নেব না, দুপুরে সবাই খেয়েছে, মানে প্রচুর খেয়েছে, তো তাদের আর কারোর ওই খাবার আর দ্বিতীয়বার নেওয়ার ইচ্ছে নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে সবাই যখন শুনেছে যে এরকম একটা ভৌতিক ব্যাপার হচ্ছে, ভুতুড়ে কাণ্ড হচ্ছে, ওই ভয় না বাকি ওই খাবার যা বেঁচেছে পাড়ার আর সেরকম কেউই নেয়নি, 1-2 জন হয়তো একটু আধটু নিয়েছে, আর বাকি পুরো খাবারটাই ওই মানিকবাবুর ঘরে। এবার মানিকবাবুর তখন মা বাবা তারাও বলছে যে এত খাবার তো খেলাম, এসব খাবার কি হবে। তো মানিকবাবু খেতে খুব ভালোবাসতেন, তো বলছে যে দেখো এই খাবারগুলোর কিন্তু দাম আছে, আজকে পাড়ার বিশেষ কেউ তো খাবার আর নিল না, আর যা খাবার বেঁচে গেছে সেটাও হয়তো আমরাও পুরো খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু খাবারগুলো যদি এখনই ফেলে দেওয়া হয় তাহলে তো পুরোটাই নষ্ট। তো উনি বলছে যে দূর, তোমরা সব কানে দিও না, আমি একবার গিয়ে দেখি ওদের বাড়িতে কি হয়েছে। তো মানিকবাবু গেছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে উনি গেছে মানিকবাবু খাবার টাবার নিয়ে, এবার গিয়ে দেখছে বাড়ির বউরা, মানে 3টে বউ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে না, মানে একদম সামনের প্যান্ডেলটার ওখানটা পুরো ভয় ঠকঠক করে কাঁপছে। তো তখন ওদের মানে ওদের বাড়িটা কীরকম ছিল, ওদের বাড়িটা একটু চওড়া টাইপের ছিল, এবং বাইরের দিকে ওদের একটা ঘর ছিল, এবং সেই ঘরটা নাকি আগে মানে অনেক আগে আর কি ওদের কেউ একজন থাকতো, তো তার জন্য ঘরটা তৈরি ছিল, ওইখানে একটা ঘর আর একটা বাথরুম রয়েছে, আর কিছু নেই। তো ওই ঘরের ওখানে আর কি খাবারগুলো বলছে তোমরা দাও, আর মানিকবাবুকে বলছে তুমি না এখানে বেশিক্ষণ থেকো না। তো এবার মানিকবাবুর সাথে বা ওদের ফ্যামিলির সাথে, যে এই ফ্যামিলিটার মানে অ্যাকচুয়ালি পাড়াতে কারোর সাথে ওদের যে খুব বিশাল একদম ওঠা বসা ছিল তা নয়, কিন্তু মানিকবাবু ভাবছে এত মানুষকে এরা নিমন্ত্রণ করে খাওয়ালো, এখন এদের উপরে কোনো একটা বিপদ এসেছে, আমাদের তো একবার মানে মানিকবাবু নিজের মনে থেকে আর কি মনে হয়েছে যে কোনো হেল্প যদি লাগে বা কিছু হয়, তো যে বলছে যে আচ্ছা কি হয়েছে একটু বলুন না, আমি যদি কোনো আপনাদেরকে সাহায্য করতে পারি। তো তখন ওই মানে বউয়েরা আর কি বাচ্চাদেরকে নিয়ে ওই ঘরটায় গেছে, গিয়ে আর কি মানে এমনই অবস্থা যে মেন যে বাড়িটা ওদের সেখানে ওরা থাকতে পারছে না, আর পুরুষ মানুষরা সব ভিতরে, আর ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু জিনিসপত্র ভাঙাচোরার আওয়াজ এসেছে।
এবার ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনার আগ অবধি মানে নিজের চোখে কিছু দেখার আগ অবধি মানিকবাবুর যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে যে হয়তো কিছু ওদের পারিবারিক ঘটনা ঘটেছে বা হয়তো ওদের পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব কোন্দল কিছু একটা হয়তো হয়েছে। কিন্তু যখন উনি দেখলেন যে ওই বাড়ির বউয়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ভয়ে একেবারে সিটিয়ে রয়েছে, উনি তখন বুঝলেন কিছু তো একটা সিরিয়াস ব্যাপার আছে। তো মানিকবাবুর সাথে একটা বন্ধুও ছিল, ওনার একটা বন্ধু। তো তারা দুজনেই এবার বলছে যে না, আপনি বলুন আমরা যদি কোনো হেল্প করতে পারি। তো তখন ওর মধ্যে যে বড় বউ, তো সেই বড় বউ বলছে যে এই মানে মৎস্যমুখের এই যে অনুষ্ঠানটা ছিল তার আগে তো শ্রাদ্ধের কাজ ছিল, তো সেইটা করতে মানে সেইটার কাজটা আর কি যার করার কথা ছিল যে ঠাকুরমশাইয়ের, তো তিনি পারিবারিক কোনো একটা এমার্জেন্সি কারণে আটকে যায়। এবার তার বদলে তার যে ছেলে আছে সেই ছেলে পুরো শ্রাদ্ধের কাজটা করে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে মৎস্যমুখের যে অনুষ্ঠানটা ঠিক তার আগের দিন রাতে মানে ওই দাদুটা যে থাকতো তার ঘরে প্রচুর রকমের বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত আওয়াজ, জিনিসপত্র পড়ে যাওয়া, এই সব ঘটনা টুকটাক করে ঘটতে থাকে। এবার যেহেতু আগের দিন ঘরে লোকজনও ছিল এবং সবাই এরকম আওয়াজ ঠাওয়াজ অনেকেই পায়, তো সেটাকে না ভাবে যে একটা সাধারণ বিষয় হিসেবে দেয়। একটু ভয় লাগে ওদের, কিন্তু ব্যাপারটা তখন অতটা বাড়াবাড়ি হয়নি। আর মোটামুটি লোকজনও ছিল, সারা রাত অনেকে জেগেও ছিল, কাজকর্ম ছিল। তো তখন থেকেই সবাই ভাবে যে এরকম উদ্ভট উদ্ভট আওয়াজ হচ্ছে কেন ঘর থেকে। এবার ঘরটাও তালা বন্ধ করে রাখে। এবার ব্যাপারটা কিন্তু ওই অবধি যা ছিল ছিল, ঠিক আছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে আজকে বিকেল থেকে মানে যেদিন এদের এই মৎস্যমুখের বিশাল যে আয়োজনটা করে সেদিন বিকেল থেকে মানে ঘরের মধ্যে মানে প্রথমত হচ্ছে ওই দাদুটার ঘরে, সেই দাদুটার ঘরের জিনিসপত্র বিক্ষিপ্তভাবে পড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া। ঘরের মধ্যে মনে হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং জিনিসপত্র বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। প্লাস ওখানে ওদের যে পারলৌকিক কাজকর্মের কিছু জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এরকম নানান রকমের কাজকর্ম হচ্ছে। রান্নাঘরের মধ্যে কিছু জিনিসপত্র ছিল সেখানে বা যেহেতু বাড়িতে ছোট বাচ্চাও ছিল তো তার জন্য দুধ ফুধ গরম করা হচ্ছে, সেই সমস্ত দুধ টুধ মানে অদ্ভুত রকমভাবে পুড়ে যাচ্ছে। মানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটে যাচ্ছে এবং এটা যত বিকেল থেকে সন্ধ্যের দিকে যাচ্ছে মানে এই ধরনের জিনিসগুলো আরও প্রবল হচ্ছে। এবার এই জিনিসগুলো যখন আস্তে আস্তে বাড়ছে তো তখন মানে ওনার যে আর কি ওই কাজটা করেছিল পারলৌকিক কাজটা, তো সেটা তো ওই ঠাকুরমশাইয়ের ছেলে করেছিল। তো এরা ভেবেছে যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে কাজ করতে। তো ওই ঠাকুরমশাইকে বলা হয়েছে যে আপনি যেভাবে হোক আসুন। তো সে ফ্যামিলি এমার্জেন্সি থেকে কোনো রকমে এসছে। এবার সে এসে মানে দেখে গেছে যে কি হচ্ছে না হচ্ছে। তো সে এক্ষুনি মানে বেরিয়েছে, কারণ এই সমস্ত কাজকর্ম করার জন্য প্রচুর জিনিস দরকার হবে, তো সেই জিনিসগুলো তো কিনে আনতে হবে, আবার নতুন করে তার পারলৌকিক কাজকর্ম আজকে রাতেই করতে হবে। তো জিনিস কিনতে গেছে আর এর মধ্যে যেটা হচ্ছে ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, মানে এমন জিনিসপত্র হচ্ছে। এসব শুনে না মানিকবাবুর মেনলি আর কি মনে হয় যে এরকম হতে পারে না, এরকম আবার ঘটনা ঘটে নাকি। একজন মারা গেছে, কাজ হয়েছে, এটার মধ্যে কি আর ভুল কাজ হবে। আর তার জন্য এভাবে জিনিসপত্র ছুঁড়ে মারছে, ঘরে কোনো জিনিস রাখা যাচ্ছে জিনিস এদিক থেকে ওদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তখন মানিকবাবু বলছে যে ঠিক আছে আমি একটু কি ভিতরে যেতে পারি, আপনাকে বিশ্বাস করতে পারেন। তো বউরা বলছে যে তোমরা যদি কোনো হেল্প করতে পারো তাহলে তো খুবই ভালো হয়, তোমরা যাও গিয়ে নিজের চোখে তাহলে দেখে আসো, বিশ্বাস যদি না হয়। তো মানিকবাবু ওই বন্ধুটা গেছে। এবার যাওয়ার পরে এবারে মানিকবাবু এবং তার আর কি যারা আর কি লোকজন আর কি, তারা যখন মানে ওখানে গেছে গিয়ে দেখছে যে মানে ছেলেরা ওই বাড়ির আর কি ওই দাদুর ছেলেরা তারা কিন্তু কেউই ছোট নয়, তারা কিন্তু সব প্রাপ্তবয়স্ক, তাদের কারো 37, 38, 40, 42 বছর বয়স। তারা মানে ভয়ে একেবারে সিটিয়ে আছে এবং অদ্ভুত অদ্ভুত রকমের কাজ মানে বিষয় হচ্ছে যেটা মানিকবাবু নিজের চোখে দেখেন, যেটা উনি ইমেলে লিখেছেন। উনি বলছেন যে আমি একদম দরজার পিছনে দাঁড়িয়ে রয়েছি, আমি নিজের চোখে দেখলাম
যে ধাপ করে একটা মানে বই ঠই সমেত একটা আলমারির ভিতরে একটা বই ছিল, সেখানে আরও টুকিটাকি জিনিস ছিল, সব কিছু রয়েছে আর কি শোকেসের মধ্যে। সেই শোকেসের কাঁচটা নিজের থেকে সরে গিয়ে মানে মনে হলো কেউ এক ঠেলা দিয়ে বইপত্র সব ফেলে দিল, এক ঠেলায় ফেলে দিল, এবং সেটা পুরো এদিক ওদিক গড়িয়ে একদম মানে ইয়ে হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে যে ওই বাড়ির তো মেয়েও ছিল, তো বললাম, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ওই বাড়ির যে মেয়ে আর কি, ওই দাদুর যে মেয়ে, সেও ওই বাড়িতেই থাকতেন। তো সেই মেয়ে না কান্নাকাটি করছে, হাত জোর করে বলছে যে তুমি তুমি যদি এরকম করো তাহলে তো আমাদের খুব ভয় লাগবে, তুমি এরকম কেন করছো, কি ভুল হয়েছে সেটা জানতে হবে। এদিকে ঠাকুরমশাইও আসছে না, ওরা মানে অস্থির হয়ে পড়েছে। এবং আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো ঘরের মধ্যে মাঝে মধ্যে, সবসময় নয় এটা, মাঝে মধ্যে মনে হচ্ছে একটা প্রবল হাওয়া, একটা প্রবল হাওয়া মনে হচ্ছে ঘর দিয়ে মানে পুরো একদম পুরো ঘরটাকে বেষ্টন করে মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে। এবং সেই সময় মানে নিজেকে স্থির রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং ওইখানে ওরা গঙ্গা জল ছেটাচ্ছে, ওই জায়গায় ওরা ফুল ছেটাচ্ছে, মানে বিভিন্ন রকমের যেটুকু যা ওরা মন্ত্রতন্ত্র জানে সেটুকু মন্ত্র বলছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। কিছুক্ষণের জন্য থামছে, আবার হচ্ছে। এটা কিন্তু হচ্ছে ওই দাদুটার ঘরটাকে কেন্দ্র করে। মানে দরজা ওরা বন্ধ করে রেখেছিল, কিন্তু সেই দরজার তালা ভেঙে বেরিয়ে গেছে, এরকম অবস্থা। আর মাঝে মধ্যেই মানে মনে হচ্ছে যেন পুরো বাড়িটার মধ্য দিয়ে, মানে বাড়ির অন্যান্য ঘরের মধ্য দিয়েও মনে হচ্ছে কেউ দাপিয়ে ছুটে বেড়াচ্ছে, এইরকম অবস্থা। ঠিক আছে, এরকম যখন একটা কন্ডিশন চলছে, মানিকবাবু না মানে রীতিমতো উনি মানে ভাবতে পারেনি যে এরকম কোনো ঘটনা উনি নিজের চোখে দেখবে। আর ওনার সাথে যে ছিল ওনার বন্ধু, তো সে তো মানে ওসব দিকে পালিয়ে গেছে, বলছে আমি আর এখানে থাকতে পারবো না। আর সত্যি ওখানে নিজের চোখে ওরকম করে জিনিস এদিক থেকে ওদিক শাট করে সরে যাচ্ছে, মানে ঘরের মধ্যে একটা হাওয়ার প্রচণ্ড ঠান্ডা, ঘরের মধ্যে আলো জ্বালিয়েছে কিন্তু আলো মনে হচ্ছে যেন ঠিকমতো জ্বলছে না, ঘরের মধ্যে এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, তার মধ্যে ওরা ধূপ জ্বালাচ্ছে, ধুনো দিচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ধূপকাঠি নিভে যাচ্ছে। মানে ভাবুন, দেখুন হাওয়াতে প্রদীপ নিভতে পারে, কিন্তু দেখবেন ধূপকাঠি কিন্তু কখনো এইভাবে নেবে না যদি না জল পড়ে। অদ্ভুত রকমভাবে ধূপকাঠি জ্বালাচ্ছে, ধূপকাঠি নিভে যাচ্ছে, মানে বিশাল আর কি ব্যাপার। এর মধ্যে কি হলো, এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে ওই ঠাকুরমশাই এসে উপস্থিত হলেন। ঠাকুরমশাই তো আবার ওই পারলৌকিক কাজের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে, সাথে ওনার ছেলেও এসেছে। এবার ওনার ছেলেকে দেখে তো এই বাড়ির ছেলেরা বলছে যে তুমি নিশ্চয়ই কিছু কাজে ভুল করেছো। সেটা বারবার বলছে যে না, আমি কাজে ভুল করিনি। আর যে কাজ বলছে যে আমি তো এই কাজটা শিখেছি, সেই জন্যই আমি করেছি। আর আপনার বাড়িতে আমি প্রথম এরকম কোনো শ্রাদ্ধের কাজ করলাম তা কিন্তু নয়, আমি এর আগে অনেক কাজ করেছি, আর আমি এই কাজটা কেন ভুল করব বলুন। তো তখন ওরা বলছে না, নিশ্চয়ই নাম গোত্র কিছু একটা তুমি ভুল করেছো। তো ওই ছেলেটির বাবা আর কি, যে ঠাকুরমশাই, তিনি বলছেন যে আমি এখন একটা কাজ করব, সেই কাজটা যদি মানে আমার ছেলের দিয়ে থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আমি এখন যে কাজটা করব সেই কাজের পর কিন্তু সব কিছু শান্ত হয়ে যাবে, এটা তোমরা বিশ্বাস রাখো। এবার মানিকবাবু তখন মানে কি করবে কিছু বুঝতে পারছে না। আর ওই লোকগুলো না, মানে ওই বাড়ির ছেলেরা মানিকবাবুকে দেখেন একটুখানি মানে মনে বল পাচ্ছে, মানে মানিকবাবু বলছে যে শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। আর ওনার যে মেজো ছেলে ওই দাদু, সেই মেজো ছেলে না মানে প্রচণ্ড রকমভাবে হাত পা তার কাঁপছে, মানে কী করবে, সিচুয়েশান কী করে হ্যান্ডেল করবে কিছু বুঝতে পারছে না। আর এই মুহূর্তে ওরা বাড়ি ছেড়ে এবার রাতারাতি কোথায় যাবে। আর ওনার ওই ছেলের ওই জিনিসপত্র এদিক ওদিক যখন হচ্ছিল, তখন তার আবার হাতেও লেগে যায়। এবার যাই হোক, তো ওখানে ওদের তো সেই শারীরিক মানসিক অবস্থা নেই, তো মানিকবাবুই ঠাকুরমশাইকে আর কি সমস্ত যোগাড়যন্ত্রতে হেল্প করছে। এরকম করে কাজ শুরু হলো। ঠিক আছে, পারলৌকিক কাজ আবার নতুন করে শুরু হলো, ওই প্যান্ডেলটার মধ্যেই শুরু হলো যেই প্যান্ডেলটায় মানে হয়েছে আর কি। এবার ঘটনা হচ্ছে, যেদিন কাজ হচ্ছিল, ঠিক আছে, সেই দিন কিন্তু কাজে কোনো বাধা আসেনি, মানে খুব স্মুথলি পারলৌকিক কাজটা হয়ে গেছিল। সেটায় যে যজ্ঞ হয় সেই যজ্ঞের আগুন ঠাগুন নেবেনি, কিচ্ছু হয়নি, কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না, সেটা সবাই দেখেছে, পাড়ার লোকও ছিল কয়েকজন। কিন্তু এই ক্ষেত্রে যেটা হলো যে এই যে ওই ঠাকুরমশাই শুরু করলেন পারলৌকিক কাজ নতুন করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোভাবেই উনি যজ্ঞের
আগুন জ্বালাতে পারছে না, জ্বালাচ্ছে নিভে যাচ্ছে, জ্বালাচ্ছে নিভে যাচ্ছে। কলা পাতার উপরে চাল আলু যা যা আর কি দিতে হয় সে সমস্ত দিচ্ছে, সে সমস্ত মনে হচ্ছে কেউ একজন এসে হাত দিয়ে সেটাকে সমস্ত অগোছালো করে দিচ্ছে। আবার সেটাকে দেয়া হচ্ছে, মানে রীতিমতো ঠাকুরমশাই ওনার ছেলেদেরকে বলছে যে আপনারা ধরে থাকুন, আপনারা এই মানে কলা পাতাগুলোকে ধরে থাকুন, আর বেশি বেশি করে ঘি বেশি বেশি করে কর্পূর দিয়ে একটা বড় আগুনের কুণ্ড সৃষ্টি করেছে যাতে ফট করে নিভে না যেতে পারে। এরকম করে তো উনি বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করছে যাতে পুরো সিচুয়েশনটা ঠিক হয়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কোনো রকমভাবেই কিন্তু সিচুয়েশন কন্ট্রোলে আসছে না। ঠিক আছে, মানে মাঝে মধ্যে এরকম হচ্ছে। আর ওই যে প্যান্ডেলটা হয়েছে না, সেই প্যান্ডেলটাকে মনে হচ্ছে মানে যে কোনো মুহূর্তে হাওয়ার তোড়ে ভেঙে যেতে পারে। ইভেন কাজটা চলার সময় প্যান্ডেলের একটা অংশ বাঁশঠাস সমেত কিন্তু রীতিমতো নুয়ে পড়ে। কেউ লাগেনি, কেউ ইনজিওর হয়নি, বাট আরেকটু হলে হতো, এরকম ব্যাপার। এই ঘটনা যখন ঘটলো, এই ঘটনাটা যখন ঘটলো তো তখন ওই ঠাকুরমশাই কাজটা একদম শেষের মুহূর্তে উনি কোনো রকমে কাজটাকে শেষ করেন, এবং উনি তখন বলছেন যে দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, কিন্তু আমি যা কাজ করলাম বা এই কাজ করতে গিয়ে আমি যেরকম বাধার সম্মুখীন হলাম, এরকম বাধা কিন্তু আমি এর আগে কোনো দিন এরকম বাধার সম্মুখীন হইনি। উনি তখন বলছেন যে আপনারা বললেন যে আমার ছেলে নিশ্চয়ই কোনো ভুল করেছে, আমি জানতাম আমার ছেলে ভুল করেনি, কিন্তু আমি নিজে থেকেই যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় তার জন্যই কিন্তু আমি নিজে থেকেই এই কাজটা করার জন্য অগ্র হয়ে আমি এই কাজটা করলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি এখানে কোনো ভুল থাকতো, আমি রীতিমতো মানে আর কি ওনার যে আর কি ছেলেরা ছিল তাদেরকে দিয়ে প্রায়শ্চিত্ত করানোর মতো করে কিছু রিচুয়ালসও করান। বলছে যে যদি তাই হতো না তাহলে কিন্তু এই ঘটনাটা থেমে যেত। আর আপনারা যেটা বলছিলেন যে ভুল অনেক সময় এটা হয় যে এইসব কাজকর্ম করার সময়, শ্রাদ্ধানুষ্ঠানে কাজকর্ম করার সময় অনেক সময় কী হয় যে অনেকে অনেক কিছু যদি ভুল বলে ফেলে, তখন যে মানুষের উদ্দেশ্যে আর কি কাজটা করা হচ্ছে সেই মানুষের উদ্দেশ্যে কাজটা হয় না, অন্য কারোর হয়তো সেই অন্য নাম গোত্রের হয়তো কোনো মানুষের প্রতি সেই কাজটা যায়। তখন কি হয়, তখন সেই যে আর কি ওই পরিবারেরই কেউ নয়, অন্য সম্পূর্ণ কেউ, তার হয়তো কোনো অতৃপ্ত সোল এসে সেই জায়গাটাকে পণ্ড করার চেষ্টা করে। এবার উনি তখন বলছেন যে যদি সেটাই হতো তাহলে যখন আপনাদের প্রথম কাজটা হয়েছিল তখনই অনেক বাধা আসতো, এখন বাধাটা আসতো না। তাই জন্য আপনারা যেটা করছেন মানে যেটা আর কি আপনারা কাজটা করলেন, এই কাজের পরে কিন্তু মানে সব কিছু শান্ত হয়ে যাওয়ার কথা ছিল, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার কথা ছিল। বলছে যে যজ্ঞের আগুন এবারে 3বার নিভে গেছে, যখন প্রথমবার কাজ হয়েছিল তখন কি এটা হয়েছিল? তখন ওরা বলছে না হয়নি। তখন বলছে তাহলে আপনারা কি করে বুঝলেন যে প্রথমের কাজটা ভুল হয়েছিল? বলছে প্রথমের কাজটা ঠিকই হয়েছিল, এখানে অন্য কোনো নিশ্চয়ই গণ্ডগোল আছে। তখন ওখানকার ওনার যে আর কি যে মেজো ছেলে সে বলছে যে না নিশ্চয়ই শ্রাদ্ধের কাজটা অন্য কোনো হয়তো নাম গোত্র কিছু একটা ভুলের জন্য আমি এরকম শুনেছি গণ্ডগোল হয়ে যায়, ফলে যার উদ্দেশ্যে কাজটা হচ্ছে তার বদলে অন্য কারোর সোল এসে ওখানে আর কি তাণ্ডব করে। তখন ঠাকুরমশাই বলছেন যে এটা হবে না, কারণ যদি সেটাই হতো তাহলে কিন্তু এই যে এতগুলো দিন মারা যাওয়ার পরের এই দিনগুলো তখনই আপনারা সেই তাণ্ডবটা বুঝতে পারতেন, বা যখন প্রথমবারের কাজটা হচ্ছিল তখনই তাহলে বিঘ্ন ঘটত, তখন কোনো বিঘ্ন ঘটলো না, এখন তাহলে কেন বিঘ্নটা ঘটছে? এর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার তো মানে বীভৎস আর কি ঝামেলা সৃষ্টি হলো। এবার মানিকবাবু ভাবছে, মানে মানিকবাবু যখন ওনার ছেলেদের সাথে দেখছে, উনি তো দূরে দাঁড়িয়ে রয়েছে দেখছে, তখন বুঝতে পারছে কিছু একটা ব্যাপার ছেলেরা জানে। এই বিষয়ে কিন্তু উনি মোটামুটি নিশ্চিত ছিলেন। এবার কি বিষয় জানে, কেন জানে, কি ব্যাপার উনি কিছু বুঝতে পারছে না। ছেলেরা মাঝে মধ্যে একটুখানি নিজেদের মধ্যে, বিশেষত মেজো ছেলে ছোট ছেলের সাথে একটু আধটু মানে বড় ছেলের সাথে একটু আধটু কথা বলছে, কিছু একটা ব্যাপার ঘটেছে। তো তখন মেজো ছেলেটা বলছে যে আপনি একটা কাজ করুন, আপনি যখন এই কাজ পারবেন না আপনি এমন কাউকে বলুন যে এই ধরনের ভূত প্রেত নিয়ে কাজ করে, তারা সাধনা করে, তাদেরকে এখানে নিয়ে আসান, এই জিনিস থেকে তো আমাদের মুক্তি দিতে হবে, আমরা তো আর এই বাড়িতে এভাবে থাকতে পারবো না। তো তখন ওই যে ঠাকুরমশাই ছিলেন তিনিও কিন্তু খুব একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ ছিলেন,
তো তিনি বললেন যে দেখুন, এই ধরনের ভূতপ্রেত নিয়ে যারা সাধনা করে বা কাজ করে তাদেরকে কিন্তু এত সহজে পাওয়া যায় না। আপনি বলছেন আমারও একজন পরিচিত আছে, আমি তাকে বলতে পারি, কিন্তু তার আস্তে আস্তে কিন্তু 3 থেকে 4 দিন সময় লাগবে। এবার আপনাদের ঘরের যে অবস্থা, আপনাদের বাড়িতে যা হচ্ছে, মানে উনি রীতিমতো নিজের পৈতের সাথে একটা জিনিস নিয়ে নিজের শরীরটাকে বেঁধে রেখেছেন। উনি বলছেন যে আমি এখানে শরীর বন্ধ করে আছি, তো সেই জন্য হয়তো আমার এখানে কিছু হচ্ছে না, বা আমি এখানে গণ্ডি কেটে দিয়েছি, আপনার এখানটা বসে আছেন, কিন্তু এই জিনিসকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয়। তখন বলছে নিশ্চয়ই, মানে তখন ঠাকুরমশাইকে আর কি মানে ওনার ছেলেরা বলতে চাইছে যে আপনি কিছু করুন, না হলে নিশ্চয়ই আপনার বা আপনার ছেলে যে কাজটা করেছে সেখানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে। এবার ঠাকুরমশাই বারবার ওদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এটা হতে পারে না, কারণ আমি যা করেছি সেই কাজটা করার পরে মানে এটা ঠিক হয়ে যাওয়ার কথা। আমি এই কাজ তো বহু করেছি, তো সেই দিক থেকে দেখতে গেলে এটার কোনো কোনো কারণ নেই, এর কারণ নিশ্চয়ই অন্য কিছু আছে। এবার তো মানিকবাবু একটু বাইরে এসছে, দেখছে ওই বাড়ির মেয়ে বউরা তো মানে খুব ভয় পেয়ে আছে। তো তখন কি হলো যে পাড়ার দু একজন আর কি বললো যে আপনারা একটা কাজ করুন, আপনাদের বাড়িতে যখন এরকম হচ্ছে তো আপনারা পাড়ার আর কি অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে পাড়ার বাড়িতে মানে রেখে দেওয়ার কথা। বউগুলোও চলে গেল, মানিকবাবুর বাড়িতেও 2-3 জন এলো, সেরকম করে 2-3টে বাড়িতে ওরা ভাগাভাগি হয়ে গেল। এবার মানিকবাবু কিছুক্ষণ নিজের বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে। তারপরে মানিকবাবু যে না ব্যাপারটা না আমার ঠিক লাগছে না, একবার গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে। তো উনি ওনার কিউরিয়াসিটি বশত 11টা 11:30 নাগাদ রাতের বেলা আবার উনি গেছে ওই বাড়িতে দেখতে যে কি হচ্ছে। তো গিয়ে দেখছে ওই ঠাকুরমশাই বসে আছে এবং বাকি সবাই ওই রকম মানে সামনে ওরকম ওই যে গণ্ডি মতো কেটে দিয়েছে তার মধ্যে বসে আছে, এবং সবাই মিলে ভাবছে কি করা যায়। আর ঘরের ভিতরে তাণ্ডবের আওয়াজ আসছে, ঠিক আছে, মানে ঘরের ভিতরে এখন আর ঢোকার মতো কারোর ক্ষমতা নেই, সবাই এত ভয় পেয়ে আছে। এবার বাড়ির মেয়ে বউরা তারা যারা পাড়ার লোকের বাড়িতে আছে তারাও ভাবছে যে ঠিক আছে এবার ঠিক হবে, ওরা বাড়ির মধ্যে ঢুকবে শোবে, কিন্তু সে আর কিছু হচ্ছে না। এরকম করে প্রায় 12:30 একটা বেজে গেছে। এবার কতক্ষণ আর পাড়ার লোকের ঘরে থাকা যায়, তো পাড়ার লোকের ঘরে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে, মোটামুটি বড় বাচ্চাও ছিল একটু ছোট বাচ্চাও ছিল, তো তারা মোটামুটি পাড়ার লোকেদের মানিকবাবুর বাড়িতে আরও আশেপাশের বাড়িতে ছিল, তো বউগুলোও এসছে। এবার বউগুলো এসে বলছে যে আমরা এবার কি করব, যে লোকটার কথা বলছে সেই লোকের আসতে তো 3-4 দিন লাগবে, আমরা 3-4 দিন কি বাড়ির বাইরের কাটাবো, এটা তো সম্ভব নয়, আর বাড়ি ভর্তি জিনিসপত্র রয়েছে। এবার ওই যে মানে বলে না যে যখন দেখবেন মানে কোনো কিছুতেই কিছু হয় না তখন কিন্তু মানুষের একটা সিক্স সেন্স কাজ করে, মানুষ কিন্তু তখন অনেক কিছু না ধারণা করতে পারে। এবার মানিকবাবু তো অনেকক্ষণ থেকেই বুঝতে পারছে যে ছেলেদের মধ্যে মাঝে মধ্যে একটা কিছু কথা হচ্ছে, মাঝে মধ্যে কানে কানে কিছু কথা হচ্ছে, কিছু ব্যাপার হচ্ছে, কিন্তু সেটা ঠাকুরমশাইও কিন্তু লক্ষ্য করছেন। ঠাকুরমশাই কিছু বলছেন না, কিন্তু উনিও লক্ষ্য করছেন, উনিও বুঝতে পারছেন যে কিছু একটা ঘটনা ঘটছে। এবারে ওই ঠাকুরমশাই বলছেন যে অনেক রাত হলে এবার আমাকে বাড়ি যেতে হবে, আপনাদেরকে এই গণ্ডিটা করে দিয়ে গেলাম, মানে 2-3 ঘন্টা আপনারা সেফ, এরপরে কি হবে আমি জানি না। তো তখন ঠাকুরমশাইকে বলছে না আপনি কোথাও যাবেন না, আপনার রাতের বেলা কোথাও, আপনি রাতটুকু অন্তত থাকুন, দিনের বেলা না হয় আমরা দিন হলে আমরা কিছু একটা ব্যবস্থা করবো, আর আপনি ওই ঠাকুরমশাইকে আনার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব, তাতে যদি টাকা পয়সা বেশি লাগে আমরা সেটাও দিতে রাজি আছি। তো তখন আর কি হবে, ঠাকুরমশাই বলছেন যে একটা কথা বলবো আপনাদেরকে। বলছে হ্যাঁ বলুন। বলছে যে আমার আপনাদের পারিবারিক বিষয়ে কথা বলাটা ঠিক না, কিন্তু এই যে মারাত্মক যে তাণ্ডব হচ্ছে এবং সেই তাণ্ডবটা যে আপনাদের বাবাই করছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বলছে যে আপনারা বিশ্বাস করুন না করুন এটাই সত্যি। তখন এরা তো মানতে চাইছে না, যাই হোক, তো তখন ছেলেরা বলছে যে আপনি কি বলতে চাইছেন। তখন বলছে যে আচ্ছা আপনারা কি এমন কোনো কাজ করেছেন যে কাজটা আপনারা মানে অন্যায় করেছেন বা কোনো কিছু এমন করেছেন গর্হিত যেটার জন্য মানে ওনার যে আর কি মানে আত্মা, তিনি এটা দেখে খুব অশান্ত হয়ে উঠেছেন, উনি কোনো রাগান্বিত হয়ে উঠেছেন বা উঠতে পারেন, এরকম কি কিছু আপনারা করেছেন।
তো তখন তো মানে ছেলেটা বলছে, আপনি সব কী বলতে, তো মানে একটু রেগে গেছে ঠাকুরমশাইয়ের উপরে, যে আপনি একে কাজটা ঠিকমতো করেন না, আপনি এখন আমাদের ফ্যামিলির বিষয়ে আমরা কি করেছি না করেছি আপনারা সেই বিষয়ে কথা বলছেন। তো তার যে বড় ছেলে মেজো ছেলে তারা বলছে, দেখুন আমরা এত ভালোবাসি বলি এত বড় করে শ্রাদ্ধের আয়োজন করেছি, হাজারের উপরে আমরা মানুষকে নিমন্ত্রণ করেছি, আমার বাবা খেতে ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন, সেই জন্য আমরা এত আয়োজন করেছি, আর আপনি আমাদের উপরে কোশ্চেন করছেন, আপনি আমাদের উপরে আঙুল তুলছেন যে আমরা কিছু ভুল করেছি কিনা, আপনার এরকম কেন মনে হলো। তো তখন ওই ঠাকুরমশাই বলছে যে দেখুন, যিনি যাকে আনার কথা আপনি বলছেন, যিনি এই ধরনের প্রেতাত্মা বলুন বা প্রেত বলুন বা এই ধরনের সোল নিয়ে কাজ করে বা সাধনা করে, তিনি এসে কিন্তু যদি তিনি আসেন এখানে, আমি জানি না উনি আসবেন কি না, আমি কালকে ওনাকে খবর পাঠাবো, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি জানি না উনি আসবেন কি না, কিন্তু যদি উনি আসেন তিনি কিন্তু সব কিছু টেনে বের করবেন এবং তিনি কিন্তু সব বুঝতে পারবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে 3-4 দিন ওয়েট করতে হবে। কিন্তু আপনারা যদি এখন এখানে যদি কোনো ভুল করে থাকেন, সেটা আপনাদের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, আপনারা সেটাকে স্বীকার করুন, আমার সামনে করার দরকার নেই, আপনারা নিজেরা সেটাকে ঠিক করুন, না হলে কিন্তু যিনি আসবেন তিনিও যে আপনাদেরকে এই পুরো সমস্যাটা থেকে একদম স্থায়ী সমাধান দিয়ে যেতে পারবেন, এটা কিন্তু আমারও মনে হয় না। কারণ পরিবার আপনাদের বাড়ির সদস্য, তা তিনি এসে যে এক লহমায় সব ঠিক করে দেবেন তা কিন্তু হবে না। এবার ওই যে জায়গাটা ছিল ওইখানে তো ছেলের বউগুলোও ছিল, এবার তারা বলছে যে এসব কি বলছেন আপনি, তাহলে কি আমরা কোনোদিনই বাড়িতে থাকতে পারবো না, আমাদের এত বড় বাড়ি, আমাদের সব কিছু। তখন ঠাকুরমশাই বললেন, দেখুন সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে যেটা আমি জানি না, হয়তো আপনারা জানেন, আপনারা হয়তো বলছেন না, কিন্তু এটা যদি সমাধান করতে চান তাহলে যিনি আসবেন তিনিও কিন্তু এই একইভাবে সমাধানটা করবেন। আমি অত তন্ত্রমন্ত্র আমি অত জানি না, অত কিছু আমার ক্ষমতায় নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে যিনি আসবেন তাকেও কিন্তু সমস্ত কথা নয় আপনাদেরকে বলতে হবে, না হলে উনিই কিন্তু নিজে থেকে এই সমস্ত জিনিস খুঁজিয়ে বের করবেন, তখন কিন্তু আপনাদেরই খুব সমস্যা হবে এবং তখন ব্যাপারটা আরও 3-4 দিনে কিন্তু আরও জটিল হয়ে যেতে পারে, আপনাদের কারোর কোনো ক্ষতিও হতে পারে। এবার দেখুন এই কথাগুলো শুনে ছেলেরা তো মানে বাড়ির ছেলে যারা ছিল তারা তো খুব মানে আর কি হম্বিতম্বি করছে, ঠাকুরমশাইকেই আর কি পারলে আরও 2-4 কথা শুনিয়ে দেয়, কিন্তু বাড়ির যে বউ ছিল সেই বউরা কিন্তু খুব ভয় পেয়ে যায়, বাড়ির বউরা খুব ভয় পেয়ে যায় এবং বাড়ির বউরা ভয় পেয়ে গিয়ে তারা ভাবছে যে আমরা এবারে থাকবো কোথায়, 3-4 দিন এখনও লাগবে আসতে, এবং সেই 3-4 দিন আমরাই বা কোথায় থাকবো, কোথায় খাবো, আর তার থেকেও বড় কথা সব স্কুল কলেজে পড়ে এদের ছেলেমেয়েরা, তারা কোথায় থাকবে এবং এই সমস্যার কি তাহলে সমাধান হবে না, মানে তারাও খুব চিন্তায় পড়ে যায়। এবার ঠাকুরমশাই বলেন যে আমি আর এখানে থাকতে পারবো না, আমার কাজ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আপনারা বারবার বলছিলেন তাই আমি থেকে গেছিলাম, কিন্তু আমি এবার বাড়ি যাচ্ছি, এবং উনি জিনিসপত্র নিয়ে উঠে পড়েন। এবার ওনাকে ওইভাবে উঠতে দেখে মানে এতক্ষণ ঠাকুরমশাই ছিল তাও একটা ওরা বল পাচ্ছিল, যে মুহূর্তে ঠাকুরমশাই উঠে গেছে এনারাও মানে প্রচণ্ড মানে কাতর হয়ে পড়েছে যে কী ব্যাপার, এবার কি করবে। তখন ওই বাড়ির যে ছোট বউ ছিল সে কাঁদতে কাঁদতে ঠাকুরমশাইয়ের পায়ে পড়ে গেছে, ঠাকুরমশাই পায়ে পড়ে বলছে আপনি এভাবে যাবেন না, আমি আপনাকে বলছি হ্যাঁ কিছু এমন ঘটনা, কিছু এমন কাজ হয়েছে যে কাজগুলো হয়তো করাটা ঠিক হয়নি, ছেলেরা করে ফেলেছে বাড়ির 3 ছেলে মিলে, আপনি বাঁচান, না হলে আমাদের ছেলে মেয়ে আমাদের পুরো পরিবারের উপরে একটা বিশাল একটা প্রভাব পড়তে চলে, সেটা তো আমরা বুঝতেই পারছি, আমরা এই এক রাতে যাকে বলে পুরো বাড়ি ছাড়া হয়ে গেছি, এইভাবে 3 রাত কাটানো তো সম্ভবই না। তো তাকে মানে ছোট বউ এরকম বলছে দেখে তো বাকি ছেলেরা বাকি বউরা এসে তাকে বলছে এই তুমি কি এসব উল্টোপাল্টা বলছো, চলো ঘরে চলো, তুমি অন্য বাড়িতে যাবে চলো, বলে ওকে না ওই ছোট বউটাকে ঘর থেকে মানে একদম বাইরের দিকে নিয়ে গেছে, যে কারোর পাড়ার বাড়িতে কাউকে শুইব, যে ওর শরীর খারাপ লাগছে, ও অত বুঝতে পারেনি, ও কী বলছে ওর কথার কোনো শোনার দরকার নেই। এবার ঠাকুরমশাই তো মানে বুঝে গেছে, মানিকবাবুও ছিল, আরও পাড়ার তখন 1-2 জন ছিল, এবার সবাই মানে হতভম্ব যে বাড়ির ছোট বউ কী বলতে চাইছে, তাকে বলতে দেওয়া হলো না কেন। ঠাকুরমশাই বলছে ওকে ছাড়ো, ওকে ঘর থেকে বের করার কোনো দরকার নেই, ও এখানে এসে ও যেটা বলতে চাইছে ও বলুক, ওর যদি কিছু ভুলভালও বলে আমি সেটা শুনবো, কারণ এখানে কিন্তু তোমাদের সকলের ভালো মন্দ জড়িয়ে আছে। এবার ওই যে ছোট বউ ছিল সে তো তখন ওই বাকি বউদের হাত ফাত ছাড়িয়ে ও বলছে ঠিক আছে তোমরা কেউ স্বীকার না করো, আমি স্বীকার করছি, আমি সব কথা স্বীকার করব, এবং তার জন্য যা
মাসুল দিতে হয় আমি দেবো, কিন্তু এইভাবে চলতে পারে না। নিশ্চয়ই আমাদের শ্বশুরমশাই আমাদের উপরে খুব রেগে গেছেন, সেই জন্যই ঘটনা ঘটছে। তো ওকে তো মানে বাকি ছেলেরা, ছেলের বউয়েরা, ইভেন ওনার নিজের স্বামীও ওখান থেকে বার করে নেওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু ঠাকুরমশাই বলেন একদম না, ও কি বলতে চাইছে আমি শুনবো। তখন যেটা ওই ছোট বউ বলে সেটা মানে প্রচণ্ড রকমভাবে মানে কি বলবো, একটা শকিং ব্যাপার ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই ফ্যামিলিটার সাথে কিন্তু সবারই খুব অল্প আদ্রু কথাবার্তা হতো। ওরা কিন্তু মানে অ্যাজ ফ্যামিলি কারোর সাথেই খুব বিশাল কথাবার্তা বলতো বা কারোর সাথে খুব বেশি ওঠা বসা ছিল তা কিন্তু নয়। আর পরিবারটা ভালো ছিল, সচ্ছল একটা ভালো মোটামুটি বড়লোকই বলা যেতে পারে সেরকম একটা ফ্যামিলি। এবার ঘটনা হচ্ছে যে দাদু আর কি মারা গেছে, তার প্রচুর পয়সা ছিল, ঠিক আছে, তার প্রচুর পয়সা ছিল এবং তিনি খেয়াল করেছিলেন যে তার যে মেয়ে রয়েছে, তার মেয়ে যে এখানে এখানে এসে থাকে বা কিছু, এটা তার ছেলেদের পছন্দ না। এবং যত দাদুর বয়স বাড়তে থাকে তত আর কি দাদু বুঝতে পারেন যে তার যে 3 ছেলে রয়েছে তারাই মেনলি কন্ট্রোল করার চেষ্টা করে। মানে দাদু নিজের টাকা কাউকে দেবে সেটাও মানে যাকে বলে ছেলের থেকে পারমিশন নিয়ে দিতে হতো। এরকম যখন বিষয় হয়, আর মেয়েকে রাখা নিয়ে পরিবারের মধ্যে একটা কোন্দল বহুদিন থেকেই চলছিল। এবার সামনাসামনি সেটা ওরা কাউকে বুঝতে দিত না, কিন্তু সেটা ছিল। এবার ঘটনা যেটা ঘটে যে উনি এই দাদুটা মারা যাওয়ার আগ দিয়ে একটা মানে ব্যবসার ক্ষেত্রে একটা জায়গায় ব্যবসায় টাকা লাগাবে বলে বিশাল অঙ্কের একটা টাকা 3 ছেলে মিলে তার বাবার থেকে নেয় এবং বলা যেতে পারে একটু চাপ দিয়েই টাকাটা বার করে নেয়। এবার সেই যে দাদু ছিল, তো তিনি তখন বলে যে তোমরা যে টাকাটা আমার থেকে নিলে একটা ব্যবসায় লাগাবে বলে, সেটা তো অনেকটা টাকা। এবং তিনি বলেন যে এই ব্যবসার মানে একটা লাভ্যাংশ কিন্তু মেয়েকেও দিতে হবে, উনি এটা বলে দেন। এবার এই শর্তে উনি টাকাটা দিতে রাজি হয়েছিলেন। এবার এই 3 ছেলে তখনকার মতো বলে ঠিক আছে, টাকাটা তোমরা দাও, আমরা লাভ্যাংশ দেব। এবার উনি টাকাটা দিয়ে দেন। এবার এখানে উনি একটা ভুল করে ফেলেন। উনি বিশ্বাস করে টাকাটা দিয়ে তো দিয়েছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি যে এটা পুরোটাই একটা ছল ছিল। এই বিশাল অঙ্কের টাকাটা ব্যবসায় নিয়ে দেয় মানে ঢালার নাম করে যে নেয়, সেই টাকাটা কিন্তু এই 3 ছেলে ভাগ করে নেয়। 3 ছেলে ভাগ করে নেয় এবং যখন ওই দাদু জিজ্ঞেস করে তার ছেলেদেরকে যে কি ব্যাপার, ব্যবসা কতদূর কি এগোলো, কি লাভ হলো, কি প্রফিট, কি ব্যাপার, তখন তার ছেলেরা পুরোটাই বানিয়ে বানিয়ে বলে এবং সে বলে দেয়, তারা 3 ছেলেই আর কি বলে যে তাদের এই ব্যবসা দাঁড়ায়নি এবং সেই ব্যবসাটা পুরোটাই টাকাটা চোট হয়ে গেছে। মানে এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকার কথা কিন্তু এখানে হচ্ছিল। এবার ওই দাদু সারা জীবনে অনেক রকমের কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, ছোটোখাটো ব্যবসাও করেছে, তো অনেক কষ্ট করে উনি অনেক টাকা রোজগার করেছিলেন। এবার তিনি যখন জীবনের এই বয়সে এসে যখন শুনতে পান যে তার সেই জমানো টাকার এতটা অংশ তিনি দিয়ে দিলেন এবং সেই টাকাটা পুরোটাই বলছে নষ্ট হয়ে গেছে, টাকাটা থেকে কোনো ব্যবসা হয়নি, কোনো লাভ হয়নি, কিছু হয়নি, পুরোটাই লস, এটা না উনি মেনে নিতে পারেননি। এবং বলা যেতে পারে একটা শক্ত সমানে দাদুটার বয়স হয়েছিল, কিন্তু উনি কিন্তু খুব শক্ত সমর্থ ছিলেন। কিন্তু এই জিনিসটা শোনার পরে ওনার মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। উনি বিভিন্ন রকমভাবে ছেলেদেরকে কথা শোনাতে থাকেন এবং বলেন যে অত টাকা না হলেও কিছু টাকা আমাকে উদ্ধার করে দিতে হবে তোমাদের। এতগুলো টাকা আমি আমার জীবনের সঞ্চয় থেকে তোমাদের হাতে দিয়েছিলাম, তোমরা এত বড় বড় হয়ে গেছো, তো তোমাদের নিজেদের টাকা তোমরা না লাগিয়ে তোমরা আমার থেকে টাকা নিলে, অথচ পুরো টাকাটাই তোমরা লুটিয়ে ফেললে, পুরো টাকাটাই লস কী করে হয়। উনি তখন বলেন যে আমাকে কিছু টাকা ফেরত দিতেই হবে। এবার প্রথমে তো ছেলেরা আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু দিচ্ছি বলে প্রচুর রকমভাবে ঘোরাতে থাকে। এবার ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে পরিবারের মধ্যে ওই যে মেয়ে ছিল তার সাথে কিন্তু এদের একটা মানে খুব হালকাভাবে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। কারণ সেও বলছে যে এতগুলো টাকা বাবার তোমরা নষ্ট করে দিলে, এটা কি করে সম্ভব, এবং একটা সন্দেহ কিন্তু হয়। এবার যাই হোক, এত বয়স্ক মানুষ, তিনি এতগুলো টাকা শোকটা না নিতে পারেননি এবং এই কারণেই কিন্তু উনি মানে বয়সও হয়েছিল, সব কিছু মিলিয়ে উনি এক্সপায়ার করে যান। এবার যেহেতু যে টাকাটা দিয়েছিল তিনি আর রইলেন না, ফলে এই নিয়ে আর কোনো কথাও হলো না, সমস্ত জিনিসটা পুরো ধামাচাপা পড়ে গেল। এবারে যেটা ঘটলো সেটা হচ্ছে
যে তিন ছেলের মধ্যে যে বড় ছেলে ছিল, সেই বড় ছেলে খুবই মানে বৈষয়িক দিক থেকে খুবই কুটিল প্রকৃতির ছিল, ঠিক আছে। সে তখন ভাবলো যে যে মানুষটা মানে উনি উইল টুইল সবই করে গেছিলেন, কিন্তু সেসব ছাড়া ওনার আরও বেশ কিছু সম্পত্তি ছিল, ঠিক আছে, বেশ কিছু সম্পত্তি ছিল এবং কিছু আরও ওনাদের এক দু জায়গায় জমি ছিল। তো বড় ছেলে তখন ভাবলো যে যদি এর মধ্যেই সমস্ত কিছু মানে এই এখন সবে মারা গেছে, পরিবারে কেউ আর এসব নিয়ে কথা তুলবে না, বিশেষত মেয়ে বা মেয়ের বর এরকম। তো ওরা ভাবলো যে এর মধ্যে যদি আমরা কোনো রকমভাবে কাগজপত্র নিজেদের মতো করে রেডি করে নিতে পারি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ভবিষ্যতে মানে ওদের বোন কখনোই কোনো রকম কিছু দাবি করতে পারবে না, মানে বোনদেরকে পুরোপুরি আর কি বিতাড়িত করা যাবে। তো এই চিন্তা করে তিন ছেলে মিলে সমস্ত কাগজপত্র যেটা আর কি ছিল সেগুলোকে নকল করা শুরু করে পুরো বিষয়টা এমন করে দেখায় যে বিভিন্ন ব্যবসার কাজের জন্য বা বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে ওই বাকি যে জমি ঠমি ছিল সেইটা আর কি মানে তিন ছেলের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। আর বোনেদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র বাড়ির ওই ঘরটুকু, এছাড়া আর কোনো কিছু মানে সমস্ত কিছু ওরা নিজেদের নামে করা শুরু করে দেয় এবং সেই জন্য সমস্ত পেপার ঠেপার রেডি করে সমস্ত কিছু করে ফেলেছে। এবার এই জিনিসটা যখন হয় তখন যে ছোট বউ ছিল সে তখন প্রতিবাদ করে যে এত কিছু মানে টাকাগুলো নেওয়া হয়েছে সেটা একরকম, তাও সেটা তো উনি বেঁচেছিলেন, কিন্তু ওনার অবর্তমানে উনি যেটা চেয়েছিলেন যে সবাই সমস্ত ছেলেমেয়েরা সমানভাবে সব কিছু পাবে, সেইটা না করে শুধুমাত্র নিজেদের নামে মানে যিনি আর কি আসল মালিক ছিলেন তিনি যদি পার্টিকুলার কারোর নামে লিখে দিয়ে যেতেন সেটা অবশ্যই খুব ভালো বিষয়, সেটাতে কারোর কিছুই বলার থাকে না। কিন্তু নকল করে জোচ্চুরি করে সেই জিনিসটা করা, এটাতে কিন্তু যে বাড়িতে ছোট বউ ছিল একমাত্র সে কিন্তু প্রতিবাদ করে এবং তখন তাকে বিভিন্ন রকমভাবে বোঝানো হয় যে এটা এরকম কোনো ব্যাপার না, এটা কিছু খারাপ হচ্ছে না, ঠিকই আছে সব কিছু। এবং সে যেহেতু একা প্রতিবাদ করে, একা একবার বলার চেষ্টা করে, তো সেটা নিয়ে খুব একটা কিন্তু লাভ হয় না। এবারে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই জিনিসটা ওই শ্রাদ্ধ আস্তে আস্তে পুরো জিনিসটা এরা করে ফেলে, পুরো জিনিসটা নিজেদের মতো করে সাজিয়ে ফেলে এবং প্ল্যান ছিল যে যেই শ্রাদ্ধ শান্তি সমস্ত মিটে যাবে তারা বোনদেরকে এই ঘটনাটা বলে দেবে যে এই আছে তোমার, শুধুমাত্রই বাড়ির এই পোর্শনটুকু, এই ঘরটুকুতেই শুধুমাত্র তোমার মানে দাবি থাকবে, আর কিছু তুমি পাবে না। যেখানে দাদুটার কিন্তু প্রচুর প্রচুর সম্পত্তি ছিল, প্রচুর অনেক জিনিস ছিল, মানে পরিবারেরও অনেক জিনিসপত্র গয়নাগাটি সব ছিল। এবারে উনি তখন এই ছোটো বউটা কাঁদতে কাঁদতে বলছে যে যেদিন এই জিনিসটা হয় সেদিনই উনি একটা মানে ছোটো বউ একটা স্বপ্ন দেখেছিল যে ওনার শ্বশুর মশাই যার আর কি জিনিস, যার এত সম্পত্তি, সে খুব রাগান্বিত হয়ে গেছেন এবং সে খুব মানে খুব রাগ হচ্ছে তার যে কেন এরকম মানে করে বঞ্চিত করছে পুরোপুরি। তো সেটা উনি তার বরকে বলেও সকালবেলা, তো উনি বলেন যে দূর ছাড়ো তো, তুমি এসব নিয়ে একদম ভেবো না। এবং এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং যাতে পাড়ার লোকেরও কখনো যদি তার বোন মানে বোনের বর এরা যদি কখনো এটা নিয়ে আর কি কোনো কোশ্চেন তোলে বা প্রশ্ন করে, তখন যাতে পাড়ার লোকেরা আর কি সাক্ষী দিতে পারে যে না না তোমার ভাইয়েরা তো এত বড় করে কাজ করেছে, এত কিছু করেছে। তো সেই জন্য কিন্তু ভাইয়েরা এটাও পরিবারে বলে যে তাদের বাবার এই যে খাওয়া দাওয়ার এই যে শ্রাদ্ধের যে কাজ হবে, তার যে এত লোককে খাওয়া দাওয়ানো নিমন্ত্রণ পুরোটাই কিন্তু বলে যে ছেলেরা নিজেরাই খরচা করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বোনের থেকে কোনো পয়সা নেয়নি, বলছে না আমরাই এই কাজটা করব, শুধুমাত্র পাড়ার লোকেদেরকে হাতে রাখার জন্য, যাতে পরবর্তী সময় ওদের নামে যদি কোনো খারাপ কথা বা নেগেটিভ কথা পাড়াতে কেউ চাউরও করে যায় তাতে সেটাকেও বিশ্বাস না করে। পুরোটাই ছিল কিন্তু একটা দেখানোর বিষয়। এই যে এত লোককে নিমন্ত্রণ করা, খুব স্বল্প পরিচিত লোককেও পুরো ফ্যামিলি সমেত নিমন্ত্রণ করে এত এত খাওয়া দাওয়ার আয়োজন করা, তার পিছনে কারণটাই ছিল কারণ ওরা এত টাকা মানে অনৈতিকভাবে মেরে নিয়েছিল, এত টাকা হরপ করে নিয়েছিল যে সেখান থেকে কিছু টাকা খরচা করে না একটা অনুষ্ঠানই করলাম, পাড়ার লোকজন দেখলো সবাই বিশাল কথা বলবে যে বাবা এত বড় করে ছেলেরা কাজ করেছে। পুরোটাই কিন্তু দেখনদারির ব্যাপার, এখানে মানে মন থেকে ভালোবাসা শ্রদ্ধার কিন্তু সত্যি কোনো জায়গা ছিল না। এবং এই বিষয়টা কিন্তু পুরোটাই ওই ছোট বউ বলে ফেলে এবং এই সমস্ত শুনে ঠাকুরমশাই বলেন যে আপনাদের কিন্তু
এখন একটাই রাস্তা খোলা আছে। আপনারা যত দ্রুত সম্ভব যা যা করেছেন আপনারা এখানে বসে বলুন আপনার বাবার উদ্দেশ্যে যে আপনারা যে কাজগুলো করেছেন এই কাজগুলো আপনারা আর করবেন না এবং যা যা করেছেন সেগুলোকে সব নষ্ট করে ফেলুন, যা যা আপনারা নকল করেছেন যেভাবে করেছেন, এবং যেটা যেরকম ছিল আপনারা আবার সেটাকে সেই অবস্থায় ফিরিয়ে দিন। তাহলেই কিন্তু একমাত্র আপনারা এই সিচুয়েশন থেকে মুক্তি পেতে পারবেন। নাহলে কিন্তু কোনো তান্ত্রিক কোনো সাধকের ক্ষমতা নেই আপনাদের বাঁচানোর, কারণ উনি প্রচণ্ড রুষ্ট হয়েছেন, কারণ আপনারা খুব খারাপ কাজ করেছেন। উনি যদি আপনাদের কাউকে নিজের জিনিস লিখে দিয়ে দিয়েছে সেটা একটা আলাদা ব্যাপার, আপনারা এতগুলো টাকা তার থেকে অন্যায়ভাবে নিয়েছেন, তারপরে আবার আপনারা সমস্ত কিছু জাল করেছেন। এইটা আপনি যদি ঠিক করেন তবেই এই সমস্যার কিন্তু সমাধান হবে। তো যাই হোক, এটা নিয়ে বিস্তর ঝামেলা চলে এবং এর মধ্যে তাণ্ডব প্রবল বেড়ে যায়, প্রবল তাণ্ডব বেড়ে যায়। এবং শুধু প্রবল তাণ্ডব বেড়ে যায় তাই নয়, ওইখানে কিন্তু ওই বড় ছেলে অসুস্থ হয়ে পড়ে এবং এই সিচুয়েশনটা তখন একটা এমন হয়ে যায়, তখন রাত প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তখন বউগুলো প্রথমে একটু ভয় পেয়ে যায় এবং তারা বলে যে তারা তাদের আর কি স্বামীদেরকে বলে যে আমাদের আর লোভের দরকার নেই। আর ওই মেয়ে তো মানে ওনার আর কি মেয়ে যাবে, তারা তো মানে হতভম্ব হয়ে গেছে এত কিছু, ওরা কিছুই জানতো না একই বাড়িতে থেকে। তো যাই হোক, তারপরে ওরা নিজেদের ভুলটা স্বীকার করে এবং তারপরে নিজেরা ওরা যা যা করেছে সমস্ত কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে ফেলে সব কিছু করে এবং অদ্ভুতভাবে ঠিক ওই সমস্ত নিজেদের ভুল স্বীকার করা সমস্ত কিছু করার পরে পরিবেশটা কিন্তু পুরো শান্ত হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়। এবং তারপর ঠাকুরমশাই বলেন যে আপনারা পরে 1 বছর পরে ভালো করে একটা ঠাকুরের পুজো একটা নাম সংকীর্তন দেবেন, আর আপনারা যা ভুল করে সেই ভুল যেন জীবনে কোনোদিনও না করেন সেটা কিন্তু খেয়াল রাখবেন। অতিরিক্ত লোভ, অন্যকে বঞ্চিত করা, নিজের মানুষদেরকে বঞ্চিত করার এই যে একটা বিভৎস লিপ্সা, এটা কিন্তু মানুষের প্রচণ্ড ক্ষতি করে এবং মানুষ প্রথমে বুঝতে পারে না। ন্যায় অন্যায়ের যদি কী ন্যায় কী অন্যায় সেটা যদি মানুষ বুঝতে না পারে তার জীবনে কিন্তু অনেক অনেক দুঃখ থাকে। যাই হোক, তো মানিকবাবু নিজের জীবনে এরকম একটা ঘটনা, এরকম প্রচণ্ড মানে মারাত্মক ভৌতিক জিনিসপত্র উনি মানে লক্ষ্য করেছিলেন এবং এটা যে উনি দেখেছেন সেটা উনি নিজে কোনোদিনও জীবনে ভাবতে পারেননি যে এরকম ঘটনা সত্যি সত্যি ঘটতে পারে। এবং সত্যি এই সমস্ত পরে কিন্তু পুরো বাড়ি আবার পুরো শান্ত হয়ে যায়, যেরকম ছিল সেরকম হয়ে যায়। আর তারপর থেকে ওদের ওখানে মানে বাড়িতে আর কোনো অশান্তি বা এরকম কিছু আর শোনা যায়নি, সব কিছু ঠিকঠাক থাকে। এবং এই বিষয়টা নিয়ে পাড়ায় কিছু কথাবার্তা হয়, কিন্তু ওরা কিন্তু ছেলেরা কিন্তু ওই ঘটনার পরে নিজেদেরকে পুরোপুরি শুধরে নিয়েছিল। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।